সকল ফাইবারকে টেক্সটাইল ফাইবার বলা যায় না। সকল টেক্সটাইল ফাইবারই ফাইবার, কিন্তু সকল ফাইবার টেক্সটাইল ফাইবার নয়। যেমন মানুষের চুল একটি প্রোটিন ফাইবার, কিন্তু এটি টেক্সটাইল ফাইবার নয়। যদিও চুলের কিছু স্ট্রেংথ, লেন্থ, ফাইননেস এবং টেক্সটাইল ফাইবারের অন্যান্য গুণাবলী আছে, তথাপি এটাকে টেক্সটাইল ফাইবার বলা যায় না, কারণ এটার বহিরাবরণ বেশি গোলাকার এবং এটার কোনো মুক্ত প্রজেক্টিং প্রান্ত নেই। যদি আমরা উল ফাইবারের সাথে এটাকে তুলনা করি, তখন দেখা যাবে উল ফাইবারের সাথে মানুষের চুলের তেমন কোনো পার্থক্য নেই। একটু খেয়াল করলে দেখা যাবে যে উল এবং মানুষের চুল একই মানের। মজ্জাও উলের তুলনায় বেশি চিহ্নিত করা যায়। মানুষের চুল গভীরভাবে পিগমেন্টেড, যা টেক্সটাইলে ব্যবহার করার জন্য অনুপযোগী। এই কারণেই চুল কিন্তু টেক্সটাইল ফাইবার নয়। চলো আমরা এবার জেনে নেই বস্ত্রের বয়ন পদ্ধতি। বিভিন্ন ধরনের তাঁতের দ্বারা বিভিন্ন পদ্ধতিতে যে কাপড় বোনানো হয় তাকে বস্ত্র বয়ন বলে। প্রাচীনকালে উন্নত ধরনের কোনো তাঁত ছিল না। তাঁতিরা দক্তিবিহীন তাঁতে হাতের সাহায্যে মাকু ছিঁড়ে কাপড় বুনত। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক বিভিন্ন প্রকার তাঁত আবিষ্কার হয়েছে, যা বর্তমানে ব্যবহার করে যুগোপযোগী কাপড় তৈরি হচ্ছে।
চলো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখে নেই ওভেন ফেব্রিক ও নিট ফেব্রিকের পার্থক্য কি। এক বা একাধিক সুতা দ্বারা লুপ তৈরি করে তা সংযোগ করে কাপড় প্রস্তুত করাকে নিটিং বলে, এবং টানা ও পরেন সুতা পরস্পর বন্ধনীর মাধ্যমে কাপড় প্রস্তুত করাকে উইভিং বলে। নিটিং কাপড় আরামদায়ক ও নরম, উইভিং কাপড় তুলনামূলক কম আরামদায়ক ও নরম। নিটিং কাপড়ে ভাঁজ পড়ে না, কিন্তু উইভিং কাপড়ে ভাঁজ পড়ে। নিটিং কাপড় তৈরির সুতায় মার লাগে, কিন্তু উইভিং কাপড় তৈরির সুতায় মার দিতে হয় না। নিটিং কাপড়ে পানি শোষণ ক্ষমতা বেশি, উইভিং কাপড়ে পানি শোষণ ক্ষমতা কম। নিটিং কাপড়ে এক প্রান্ত ছিঁড়ে গেলে বাকি সুতা খুলে যায়, কিন্তু ওভেন কাপড়ে এক প্রান্ত ছিঁড়ে গেলে বাকি সুতা খুলে যায় না। নিটিং কাপড়ে উৎপাদন খরচ কম, কিন্তু ওভেন কাপড়ের উৎপাদন খরচ বেশি। নিটিং মেশিনের উৎপাদন ক্ষমতা বেশি, কিন্তু লুমের উৎপাদন ক্ষমতা কম। নিটিং কাপড়ে আয়রনিং এর প্রয়োজন হয় না, কিন্তু ওভেন কাপড়ে আয়রনিং এর প্রয়োজন হয়। নিটিং কাপড় ফিল্টার ক্লথ হিসেবে ব্যবহার করা যায় না, কিন্তু ওভেন কাপড় ফিল্টার ক্লথ হিসেবে ব্যবহার করা যায়। নিটেড কাপড় ফাউন্ডেশন কাপড় হিসেবে ব্যবহার করা যায় না, কিন্তু ওভেন কাপড় ফাউন্ডেশন কাপড় হিসেবে ব্যবহার করা যায়। নিটেড কাপড় সেলাই করা ব্যয়বহুল, কিন্তু ওভেন কাপড় সেলাই করা ব্যয়বহুল নয়। নিটেড কাপড় ইলাস্টিক গুণ সম্পন্ন হওয়ায় প্রসারিত ও সংকুচিত হয়, কিন্তু ওভেন কাপড় প্রসারিত এবং সংকুচিত হয় না। নিটেড কাপড়ের ভিতর দিয়ে বাতাস বেশি চলাচল করতে পারে, কিন্তু ওভেন কাপড়ের ভিতর দিয়ে বাতাস চলাচল করতে পারে না। এই হলো ওভেন ফেব্রিক এবং নিটেড ফেব্রিকের মধ্যে পার্থক্য। তাহলে আজকের সেশনে আমরা যা যা শিখলাম: বস্ত্রের বয়ন বলতে কি বোঝায়, বস্ত্রের বয়ন কত প্রকার ও কি কি, টেক্সটাইল ফাইবার বলতে কি বোঝায়, বস্ত্রের বয়ন পদ্ধতি সম্পর্কে আমরা ধারণা পেলাম, ইয়ার্ন তৈরির জন্য ফাইবারের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। আচ্ছা, এবার আমি তোমাদের একটি বাড়ির কাজ দিব, তোমরা খাতা কলম বের করো এবং বাড়ির কাজটি লিখে নাও। টেক্সটাইল ফাইবার বলতে কি বোঝায় ও বিভিন্ন প্রকার টেক্সটাইল ফাইবার সম্পর্কে আলোচনা করো। ছুটির পরে যখন ক্লাস শুরু হবে তখন তোমরা এই বাড়ির কাজটি তোমাদের ক্লাস টিচারকে দেখাবে। তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই, তাহলে আল্লাহ হাফেজ। একজন থেকে আরেকজনে ছড়াবে, তার থেকে অন্যজনে, এর থেকে রক্ষা নাই। এই দেখ, এইভাবে। বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরব, অন্যকেও মনে করিয়ে দেব। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখবে। সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো। চিন্তা করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়।
প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? ঘরে বসে কারিগরি শিক্ষা ক্লাস থেকে তোমাদেরকে আবারও স্বাগতম। আজকে আমি তোমাদের নবম শ্রেণী ফিশ কালচার এন্ড ব্রিডিং 1-এর নবম অধ্যায় থেকে পড়াবো। আজকে আমার আলোচনার বিষয় হলো চাষযোগ্য মাছের খাদ্য ও পুষ্টি। তাহলে আজকের ক্লাসের শিক্ষণফল কি জেনে নিই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা মাছের খাদ্য কি জানতে পারবে, মাছের খাদ্যের প্রকারভেদ জানতে পারবে, ফাইটোপ্লাঙ্কটন ও জুপ্লাঙ্কটন কি জানতে পারবে এবং সম্পূরক খাদ্য সম্বন্ধে জানতে পারবে। এবার আমরা জেনে নিব মাছের খাদ্য। যেসব দ্রব্য গ্রহণের ফলে মাছের দেহের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ, তাপ ও শক্তি উৎপাদন হয় এবং মাছের বংশবৃদ্ধি ঘটে, সেগুলোকে মাছের খাদ্য বলা হয়। মাছের খাদ্যের প্রকারভেদ। মাছের খাদ্যকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা প্রাকৃতিক খাদ্য বা ন্যাচারাল ফুড এবং সম্পূরক খাদ্য বা সাপ্লিমেন্টাল ফুড। প্রাকৃতিক খাদ্যকে আবার 6 ভাগে ভাগ করা আছে, যেমন নেকটন, প্লাঙ্কটন, পরিফাইটন, নিউস্টন, বেন্থোস এবং মাইক্রোফাইট। আর সম্পূরক খাদ্য যেমন আছে কুড়া, ভুসি, খোল ইত্যাদি। প্রাকৃতিক খাদ্য বা ন্যাচারাল ফুড। কোন জলাশয়ের পানিতে স্বাভাবিকভাবে যেসব খাদ্যদ্রব্য উৎপন্ন হয় সেগুলোকে মাছের প্রাকৃতিক খাদ্য বলে। প্লাঙ্কটন জলজ কীট পতঙ্গ ও উদ্ভিদ, ক্ষুদে পানা, পুকুরের তলদেশের পচা জৈব পদার্থ ইত্যাদি মাছের প্রাকৃতিক খাদ্য। শিক্ষার্থীরা, এবার আমরা জানবো প্রাকৃতিক খাদ্যের প্রয়োজন। মাছ চাষের জন্য জলাশয়ের প্রাকৃতিক খাদ্যের পরিমিত যোগানদান খুবই গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক খাদ্য মাছের খাদ্য চক্রকে সচল রাখে, ফলে জলাশয়ে মাছের বিভিন্ন প্রকার খাদ্য উপাদান চক্রাকারে ও অবিরতভাবে উৎপাদিত হয়ে থাকে। মাছের দেহের স্বাভাবিক পুষ্টি সাধন ও বৃদ্ধি ঘটে এবং জলাশয়ের জৈব ভারসাম্য বজায় থাকে। ব্যাপক ভিত্তিক মাছ চাষের ক্ষেত্রে প্রাকৃতিক খাদ্যই মাছ চাষের পুষ্টির একমাত্র উৎস। এবার জানবো প্রাকৃতিক খাদ্যের প্রকারভেদ। জলজ পরিবেশে প্রাপ্ত মাছের প্রাকৃতিক খাদ্যগুলোকে নিম্নরূপ 6টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা 1 নম্বর হলো প্লাঙ্কটন, 2 নম্বর হলো পেরিপাইটন, 3 হলো নেকটন, 4 নিউস্টন, 5 বেন্থোস এবং 6 হলো ম্যাক্রোফাইট। এবার আমরা জানবো প্লাঙ্কটন কি। ইংরেজি প্লাঙ্কটন শব্দটি গ্রিক শব্দ প্লাঙ্কটস হতে উৎপত্তি লাভ করেছে, যার অর্থ হচ্ছে ভেসে যাওয়া। আবিধানিক অর্থে প্লাঙ্কটন হচ্ছে জলাশয়ের ওই সকল জীব, উদ্ভিদ বা প্রাণী যারা পানিতে পরোক্ষভাবে ভেসে বেড়ায় কিংবা হালকাভাবে সাঁতার কেটে বিচরণ করে। 1887 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভিক্টর হ্যানসন সর্বপ্রথম প্লাঙ্কটন শব্দটি ব্যবহার করেন এবং তিনি এর সংজ্ঞা দিতে গিয়ে বলেন, যেসব অতি ক্ষুদ্র জীব পানিতে ভাসমান অবস্থায় বসবাস করে কিন্তু তাদের চলাচল করার নিজস্ব কোনো ক্ষমতা থাকে না এবং যারা সাধারণত পানির ঢেউ বা স্রোতের টানে এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয় তাদেরকে প্লাঙ্কটন বলে। এই সংজ্ঞা অনুযায়ী প্লাঙ্কটন হচ্ছে এককোষী সচল উদ্ভিদ কিংবা প্রাণী কিংবা তাদের কোনো অংশ। প্লাঙ্কটন হতে হলো কিছু শর্তাবলী। প্লাঙ্কটন হওয়ার শর্তাবলী হলো কোনো কিছুকে প্লাঙ্কটন হতে হলে নিম্নলিখিত শর্তগুলো সম্পন্ন করতে হবে, যেমন জলজ হতে হবে, প্রধানত আণুবীক্ষণিক হতে হবে, ভাসমান হতে হবে এবং ঢেউর টানে চলাচল করতে হবে এবং যদি চলাচল করার ক্ষমতা থাকে তবে তা খুবই দুর্বল হতে হবে। যদি উপরোক্ত শর্তগুলো কোনো জীবে, উদ্ভিদ বা প্রাণী বিদ্যমান থাকে তবে সেই জীব, উদ্ভিদ বা প্রাণী প্লাঙ্কটন হিসেবে গণ্য হবে, অন্যথায় জীবটি প্লাঙ্কটন হিসেবে গণ্য হবে না। শিক্ষার্থীরা, এবার আমরা জানবো প্লাঙ্কটনের প্রকারভেদ। প্লাঙ্কটন সাধারণত 2 প্রকার, যথা উদ্ভিদ প্লাঙ্কটন বা ফাইটোপ্লাঙ্কটন অথবা আরেকটা আছে প্রাণী প্লাঙ্কটন বা জুপ্লাঙ্কটন। এবার আমরা জানবো উদ্ভিদ প্লাঙ্কটন বা ফাইটোপ্লাঙ্কটন কাকে বলে। ক্ষুদ্র ক্ষুদ্র জলজ উদ্ভিদই উদ্ভিদ প্লাঙ্কটন। এগুলোর বর্ণ সবুজ। উদ্ভিদ প্লাঙ্কটন মাছের প্রাকৃতিক খাদ্যের প্রাথমিক উৎস, যেমন অ্যানাবেনা, স্পাইরোগাইরা, নাভিকুলা, পেডিয়েস্টাম এবং ফেকাস ইত্যাদি। মাছ খাবার হিসেবে গ্রহণ করে এমন কয়েকটি উদ্ভিদ প্লাঙ্কটন: ফেকাস, অ্যানাবেনা এবং দেখছো পেডিয়েস্টাম, নাভিকুলা এবং স্পাইরোগাইরা। এবার আমরা দেখব প্রাণী প্লাঙ্কটন বা জুপ্লাঙ্কটন। ক্ষুদ্র ক্ষুদ্র জলজ প্রাণী ও কীট পতঙ্গের লার্ভাকে প্রাণী প্লাঙ্কটন বলা হয়। প্রাণী প্লাঙ্কটন মাছের প্রাকৃতিক খাদ্যের দ্বিতীয় বা মধ্যম পর্যায়ের উৎস, যেমন ড্যাফিনিয়া, সাইক্লপস, ডায়াপটোমাস, কেরাটেল্লা, ফিলিনিয়া, ব্রাকিওনাস।
ইত্যাদি। মাছ খাবার হিসেবে গ্রহণ করে এমন কয়েকটি প্রাণী প্লাঙ্কটন তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, যে ড্যাফিনিয়া, তারপর আছে সাইক্লপস, ফিলিনিয়া, এবং আছে ক্যারাটেল্লা এবং ব্রাকিউনাস ইত্যাদি। শিক্ষার্থীরা, এবার আমরা জানবো পরিফাইটন। পরিফাইটন কি? পরিফাইটন হলো ওই সকল ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণী যারা শিকড়যুক্ত ও অপেক্ষাকৃত বড় জলজ উদ্ভিদের শাখা প্রশাখায় লেগে থাকে বা প্রাণীর তলদেশে শক্ত কোনো আশ্রয়ে দৃঢ়ভাবে অবস্থান করে জীবন ধারণ করে। শিক্ষার্থীরা, নেকটনের নাম তোমরা কিছুক্ষণ আগেই শুনেছ। এবার নেকটন কি আমরা তা জেনে নিই। অপেক্ষাকৃত বড় ধরনের জলজ প্রাণী যারা মুক্তভাবে সাঁতার কাটতে পারে এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারে তাদেরকে নেকটন বলা হয়, যথা ওয়াটার বিটল, ক্ষুদে উভচর প্রাণী, জলজ পোকামাকড় ইত্যাদি। শিক্ষার্থীরা, এবার আমরা জানবো নিউস্টন কি। নিউস্টন পানির উপরিভাগে ঝুলে থাকা বা ভাসমান অবস্থায় সাঁতাররত বা বিশ্রামকারী জীবকে নিউস্টন বলা হয়, যথা প্রোটোজোয়া, কীটপতঙ্গ ইত্যাদি। এবং ছবিতে দেখো কিছু হাঁসপোকা আছে যারাও নিউস্টনের আওতায় আছে। শিক্ষার্থীরা, তোমরা বেনথোস নাম তো অনেকে শুনেছ। সাধারণত পানির তলদেশে কাদার উপরিভাগে বা কাদার মধ্যে বসবাসকারী জীবকে বেনথোস বলা হয়, যথা শামুক, ঝিনুক ইত্যাদি। চিত্রে তোমরা দেখো যে কিছু শামুক আছে এবং কিছু কীটপতঙ্গ যারা কেঁচো আছে পানির কাদার ভিতর থাকে, ওরাও বেনথোসের আওতায়। ম্যাক্রোফাইট কি? অপেক্ষাকৃত বড় ধরনের জলজ উদ্ভিদকে ম্যাক্রোফাইট বলা হয়, যথা ক্ষুদে পানা, কুটি পানা ইত্যাদি। শিক্ষার্থীরা, মাছের যে প্রাকৃতিক খাদ্য আছে তা আমরা জানলাম। এবার আমরা মাছের যে সম্পূরক খাদ্যগুলো আছে সেগুলো সম্বন্ধে একটু জেনে আসি। চলো, মাছের সম্পূরক খাদ্য বা সাপ্লিমেন্টাল ফুড। অধিক উৎপাদনের জন্য প্রাকৃতিক খাদ্য যোগানের পাশাপাশি পুকুরের বাইর থেকে মাছকে কিছু খাদ্য দেওয়া হয়। বাইর থেকে দেওয়া এসব খাদ্য দ্রব্যকে সম্পূরক খাদ্য বা সাপ্লিমেন্টাল ফুড বলে। যেমন আমরা ধরতে পারি চাউলের কুড়া, গমের ভুসি, সরিষার খোল ইত্যাদি মাছের সম্পূরক খাদ্য। সম্পূরক খাদ্যের প্রকারভেদ। সম্পূরক খাদ্য সাধারণত দুই প্রকার, যথা প্রাকৃতিক সম্পূরক খাদ্য, যেমন চালের কুড়া, গমের ভুসি, খোল, সবুজ পাতা, ঘাস, শামুক, ঝিনুক, রক্ত, নাড়িবুড়ি ইত্যাদি, এবং তৈরি সম্পূরক খাদ্য, যেমন ফিশ মিল, পিলেট খাদ্য ইত্যাদি। শিক্ষার্থীরা, অধিক উৎপাদনের জন্য প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে সম্পূরক খাদ্য দেওয়া হয়। এবার আমরা জানবো সম্পূরক খাদ্যের গুরুত্ব। অধিক ঘনত্বে পোনা ও বড় মাছ চাষ করা যায়। মাছ পুষ্টির অভাবজনিত রোগ থেকে মুক্ত থাকে। মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। মাছের দ্রুত দৈহিক বৃদ্ধি নিশ্চিত করে। কম সময়ে অল্প পরিমাণ জলাশয় হতে অধিক মাছ ও আর্থিক মুনাফা পাওয়া যায়। এবার আমরা জানবো যে সম্পূরক খাদ্যের গুণাবলীটা কি। সম্পূরক খাদ্যের নিম্নোক্ত গুণাবলী থাকা প্রয়োজন, যথা খাদ্যটি অবশ্যই সুস্বাদু এবং গ্রহণযোগ্য হওয়া প্রয়োজন। সম্পূরক খাদ্যের উপাদানসমূহ সহজে পরিপাক ও আত্তীকরণ হওয়া দরকার। খাদ্যের রূপান্তর হার বা এফসিআর বেশি হওয়া প্রয়োজন। পানিতে যেন খাদ্যের উপাদানসমূহ সহজে গলে না যায়। প্রয়োগকৃত খাদ্যটি যেন মাছ খেতে অভ্যস্ত থাকে। অপেক্ষাকৃত দামে সস্তা ও সর্বদা হাতের কাছে পাওয়া যায়। গুদামজাতকরণে সহজে যেন নষ্ট না হয়। সরবরাহকৃত খাদ্যটিতে যেন 30 থেকে 35% আমিষ এবং 30 থেকে 40% শর্করা জাতীয় খাদ্য উপাদান বিদ্যমান থাকে এবং প্রতি গ্রাম খাদ্যে যেন 3.5 কিলো ক্যালোরি শক্তি উৎপাদন ক্ষমতা থাকে। খাদ্য প্রয়োগ পদ্ধতি। পুকুরে খাদ্য প্রয়োগ মাছ চাষের একটি গুরুত্বপূর্ণ দিক, কারণ আধুনিক মাছ চাষ ব্যবস্থাপনার বিভিন্ন দিক, যেমন পুকুর প্রস্তুতি, পোনা মজুত, সার প্রয়োগ, খাদ্য প্রয়োগ, মাছ ধরা, রোগ প্রতিরোধ প্রভৃতি ধাপ সমূহের সমুদয় ব্যয়ের প্রায় অর্ধেক সম্পূরক খাদ্য প্রয়োগের জন্য ব্যয় হয়। এই জন্য পুকুরে খাদ্য প্রয়োগের জন্য উপযুক্ত কৌশল অবলম্বন করা উচিত। পুকুরে মজুত মাছের মোট ওজন হিসেব করে খাদ্য প্রয়োগ করা হয়। প্রতিদিন একই সময় একই স্থানে খাদ্য প্রয়োগ করলে মাছ খাদ্য গ্রহণের সময় ও স্থান সম্পর্কে অভ্যস্ত হয়ে পড়ে। বেশি গভীর স্থানে এবং ছড়িয়ে ছিটিয়ে খাদ্য দেওয়ার চেয়ে 1 মিটার গভীরতায় সমতল স্থানে কোনো পাটাতনে বা খাদ্যদানিতে খাদ্য প্রয়োগ করা উত্তম। খাদ্যদানি মাঝে মাঝে পরীক্ষা করা উচিত। প্রয়োগকৃত খাদ্য খেয়ে শেষ না করলে পরের বারের খাদ্য প্রয়োগ বন্ধ করা বা পরিমাণে কমিয়ে দেওয়া উচিত। দৈনিক খাদ্যের অর্ধেক সকালে এবং বাকি অর্ধেক বিকালে দেওয়া যায়। রুই জাতীয় মাছের জন্য রাতে খাদ্য দেওয়া উচিত না। খাদ্যের প্রয়োগ পদ্ধতি তোমাদের বই থেকে ভালো করে পড়ে নিবে। শিক্ষার্থীরা, পুকুরে সম্পূরক খাদ্য প্রয়োগের সময়
নিম্নবর্ণিত বিষয়গুলো বিবেচনা করা দরকার। যেমন চৈত্র মাস থেকে কার্তিক মাস অর্থাৎ মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সময় পানির তাপমাত্রা বেশি থাকে। এই সময় মাছের খাদ্য গ্রহণ ক্ষমতা বেশি থাকে বলে এই কয় মাস সম্পূরক খাদ্য প্রয়োগ করা উচিত। শীতকালে সম্পূরক খাদ্য কমিয়ে বা বন্ধ করে দেওয়া যায়। খারাপ আবহাওয়া যেমন বৃষ্টি, ঝড়, নিম্নচাপ প্রভৃতির কারণে সম্পূরক খাদ্য প্রয়োগ বন্ধ করা। পুকুরের পানি উর্বর হলে সম্পূরক খাদ্য কমিয়ে দিতে হবে। নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট স্থানে নিয়মিত সম্পূরক খাদ্য দিতে হবে। খাদ্য গ্রহণের মাত্রা পরীক্ষা করে খাদ্যের পরিমাণ কম বা বেশি করতে হবে। মানসম্মত টাটকা খাদ্য প্রয়োগ করা উচিত। নিম্নমানের বা নষ্ট খাদ্য মাছের বৃদ্ধির পরিবর্তে রোগের সৃষ্টি করতে পারে, এমনকি মাছের মড়কও হতে পারে। শুকনা পিলেট খাদ্য সঠিকভাবে গুদামজাতকরণের উপায়সমূহ: পরিষ্কার, শুকনা ও পর্যাপ্ত বাতাস চলাচল করে এরূপ ঘরে খাদ্য মজুত করতে হবে। সরাসরি সূর্যের আলোতে খাদ্য সংরক্ষণ করা যাবে না। মেঝে থেকে 15 থেকে 20 সেন্টিমিটার উপরে কাঠ বা বাঁশের মাচার উপর খাদ্য সংরক্ষণ করতে হবে। 2 মাসের বেশি সময় খাদ্য বা খাদ্য উপকরণ গুদামজাত করে রাখা সমীচীন নয়। Fish feeding time, and we're about to harvest a bit of algae and zooplankton for some goldfish and baby tilapia and a brood of crawfish. And so this is how we do that. Essentially, so I've got a little algae production little tank over here. And actually 2 of them, as you can see. And what I do is I scoop the bottom of these 6-inch water tanks, with a little fishing net, fish net, and I collect the larger algae, the dying algae, and the bacteria that's attached to that, and the little plankton that's eating bacteria, as well as these red worms, these larvae. You can see them, but they produce a few hundred in this thing every day that are taken out, and all of that is in the detritus of the algae. The algae that's sitting at the bottom, the algae that's dead at the bottom. Since it's only 6 inches, there's just a lot of algae turnover. You can see one of those floating on the water. There's that red worm balled up. Anyway, so this becomes food that I collect for the fish upstairs. So I just do that a few times. Scoop the water. Scoop it up, get this little movement behind the glass. Glass is there to disperse the water and increase the surface area for growing algae. See that? And the fiberglass screen is on there to help slow down the movement of the algae across the glass so it gets more sun exposure. And every day I do a little scoop of the algae off of here, and off of there, and off of this one. Nice and rich with nutrients. Okay, so that comes with us to the fish tank. And we shut it right now. The tables are doing well. There's a little algae and goldfish thing going on here. Okay, so
here's the baby tilapia, and here's baby tilapia dinner. Yeah, they're there in anticipation, and they're about to start taking off, chasing all the goodies that come into the water here. Should probably mix it up a little bit. Get the balance. Here we go. Here we feed all the tanks, and if I can get some of that stirred up, then it won't be the last one to get everything. Okay, so that goes into the water like so. Yep, this back quarter of it. Not much that's going in there. It's going to turn the tank all pretty well cloudy, murky, but you can see everybody's now in motion. All the animals and the fishes are darting around and consuming whatever's in the floating around in the algae and the detritus, and a lot of microscopic edibles in there. All just generally food. This is food, and we're creating food outside with nothing more than decomposing organic matter in the water, and letting that decomposing continue until it produces some algae. Make sure there's nitrogen-rich composting material in there, and expose it to sunlight. Agitate it. Keep it close to the surface. Keep the pool shallow. Increase surface area. You produce algae. Whenever you have algae, you have zooplankton, and all of this is food for the fish and the crawfish, and might be some for the goldfish. Everybody's nice and quiet. Goldfish aren't as aggressive about their eating as tilapia are. They're very, very elegant, slow-moving. Get a taste of that. They're getting into it now. ক্লাসের আমরা শেষ প্রান্তে চলে এসেছি। চলো আজকে ক্লাসের মূল্যায়ন করা যাক। আজকের ক্লাসের মূল্যায়ন, প্রাণী প্লাঙ্কটন গুলো কি কি, উদ্ভিদ প্লাঙ্কটন গুলো কি কি, সম্পূরক খাদ্যগুলো কি কি, কোন সময় সম্পূরক খাদ্য প্রদান নিষিদ্ধ। শিক্ষার্থীরা নিশ্চয়ই আমার আজকের আলোচনা থেকে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা করতে পারবে। এবার তোমাদের জন্য একটি বাড়ির কাজ। আজকের বাড়ির কাজ, জলাশয়ের প্রাকৃতিক খাদ্য নির্ণয়ের বিভিন্ন পদ্ধতির নাম লিখো। যে কোনো একটি পদ্ধতির বর্ণনা দাও। শিক্ষার্থীরা আজকের এই বাড়ির কাজটি তোমরা তোমাদের খাতায় লিপিবদ্ধ করে রাখবে, এবং যখন তোমাদের ক্লাস আরম্ভ হবে তখন শ্রেণী শিক্ষকের নিকট তা জমা দিবে। আজকের এই বাড়ির কাজের প্রাপ্ত নম্বর তোমার পরীক্ষার মূল্যায়ন বা তোমার পরীক্ষার নাম্বারের সাথে যোগ হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। একজন থেকে আরেকজনে ছড়াবে, তার থেকে অন্যজনে। এর থেকে রক্ষা নাই। এই দেখ, এইভাবে। বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরবো, অন্যকেও মনে করিয়ে দেবো।
কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন। সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো। চিন্তা করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ঘরে বসে কারিগরি শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা আজকে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1 দ্বিতীয় পত্রের 10ম শ্রেণী অধ্যায় 6 থেকে এসি জেনারেটর সম্পর্কে জানব। আসো আমরা স্লাইডটি দেখে নিই। এই স্লাইডের চিত্রগুলির কি অর্থ আছে বা এখানে কি দেখানো হচ্ছে। তোমরা লক্ষ্য করো, প্রথম স্লাইডের যে চিত্র, এটা কি? এটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। বি, সি, ডি। সিতে হইল গ্যাস টারবাইন, বি ডিজেল জেনারেটর এবং ডি সবচেয়ে প্রত্যাশিত আমাদের যে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা এবং বর্তমানে যার উপর অনেক গবেষণা হচ্ছে, সেটা হলো কি রিনিউয়েবল পাওয়ার, যেটা পরিবেশ বান্ধব এবং সারা বিশ্ব এই রিনিউয়েবল পাওয়ার উপর জোর দিচ্ছে। তোমরা আরেকটি স্লাইড দেখতে পাচ্ছ। এই স্লাইডে আমরা দেখিয়েছি যে কিভাবে আরেকটা বিদ্যুৎ উৎপাদন সিস্টেম, সেটা হলো হাইড্রোলিক পাওয়ার সিস্টেম, জলবিদ্যুৎ কেন্দ্র। এটাও পরিবেশ বান্ধব, তবে এটার উৎপাদন সীমিত, কিন্তু আমরা এখান থেকেও বিদ্যুৎ পেতে পারি এবং বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। আজকে আমরা বিস্তারিত জানব যে এসি জেনারেটর, এসি বিদ্যুৎ কিভাবে উৎপাদিত হয় সেই সম্পর্কে। তো এসি জেনারেটর থেকে আমরা আজকে যা শিখব, এসি জেনারেটর কি তা ব্যক্ত করতে পারবে, এসি জেনারেটরের বিভিন্ন অংশের নাম বলতে পারবে, এসি কিভাবে কাজ করে তা বর্ণনা করতে পারবে, ডিসি ও এসি জেনারেটরের মধ্যে পার্থক্য বলতে পারবে। তো আজকে ক্লাসটি যদি আমরা মনোযোগ সহকারে অনুসরণ করি বা তোমরা ফলো করো, তোমরা এই বিষয়গুলি জানতে পারবে। এই বিষয়গুলি জানা এবং পরীক্ষায় ভালো করার জন্য খুব দরকার। আমরা শুরুতে জেনে নিব যে এসি জেনারেটর কি। হোয়াট ডু ইউ মিন বাই এসি জেনারেটর? এসি জেনারেটর বলতে কি বোঝায় আমরা স্লাইড থেকে সংজ্ঞাটা জেনে নিই। যে যন্ত্র বা মেশিন যান্ত্রিক শক্তিকে এসি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে তাকে এসি জেনারেটর বলে। ডিসি জেনারেটর ও এসি জেনারেটর উভয়েই পরিবর্তিত অল্টারনেটিং ভোল্টেজ উৎপন্ন করে। ডিসি জেনারেটরে উৎপন্ন এসি ভোল্টেজ কম্যুটেটর ও ব্রাশের মাধ্যমে একমুখী কারেন্ট প্রবাহে রূপান্তরিত করে, আর এসি জেনারেটরের উৎপন্ন এসি ভোল্টেজ স্লিপ রিং এর মাধ্যমে পরিবর্তিত ভোল্টেজ হিসেবে বহু বর্তনীতে বা বাহিরের ইলেকট্রিক্যাল সার্কিটে প্রেরণ করা হয়। তো বন্ধুরা, তোমরা এখানে শুধু ডিসি জেনারেটর বা এসি জেনারেটর এটা বলতে কি বোঝায় তার একটা সংজ্ঞা টেক্সট বুক থেকে যেভাবে আছে আমরা দিয়েছি। আসলে আমরা এবার জেনে নেই যে এই এসি জেনারেটর বা অল্টারনেটর কি কি অংশ নিয়ে গঠিত। এর প্রধান যে উপাদানগুলি আছে সেগুলি হল 1 নাম্বার আর্মেচার, রোটর, প্রাইম মুভার, এক্সাইটার, স্লিপ রিং, কার্বন ব্রাশ। এসি জেনারেটরের উপাদানগুলি আমরা জানলাম। এখানে 6টা উপাদান দেওয়া হয়েছে। এই উপাদানগুলি সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জেনে নিব। প্রথমে আমরা জেনে নিই যে আর্মেচার কি। তোমরা স্লাইডে আর্মেচারের
একটা চিত্র দেখতে পাচ্ছ। আর্মেচার হলো অল্টারনেটরের স্থির অংশ। এসি জেনারেটরের 2 নাম্বার উপাদান বা অংশ সেটা কি? রোটর, যাকে ঘোরানো হয় বা যে অংশটা ঘুরে। তাহলে রোটর থেকে আমরা যা শিখব, অল্টারনেটরের ঘূর্ণায়মান অংশকে রোটর বা ফিল্ড বলে। এবার দেখে নেই প্রাইম মুভার কি। তাহলে প্রশ্ন হলো, আর্মেচারের ভিতরে যে রোটর, হাউ ইট মুভস, হাউ ইট রোটেট, এই রোটর কিভাবে ঘুরে? তাহলে তাকে বাহ্যিক কোনো ব্যবস্থাপনায় ঘোরাতে হবে, সেটার নাম হলো প্রাইম মুভার, 3 নাম্বার উপাদান। তাহলে প্রাইম মুভার হলো এমন একটি ইঞ্জিন যার সাহায্যে রোটরকে আর্মেচারের মধ্যে ঘোরানো হয়। আমরা এবার দেখব 4 নাম্বার উপাদান, এক্সাইটার। এক্সাইটেশন বলতে কি বোঝায় এটা তোমরা এখান থেকে জানতে পারবে। এখান থেকে প্রশ্ন আসে, জানার জন্য খুবই জরুরি। এক্সাইটার হলো ডিসি সাপ্লাইয়ের উদ্দেশ্যে অল্টারনেটরের রোটর শ্যাফটের সাথে একটি ডিসি শান্ট জেনারেটর বসানো থাকে, তাকে এক্সাইটার বলে। এবার আমরা দেখব স্লিপ রিং। স্লিপ রিং হলো পিতলের তৈরি, যা কতগুলো সেগমেন্টে বিভক্ত করা থাকে। অল্টারনেটরের রোটরের সাথে 2 বা ততোধিক স্লিপ রিং লাগানো থাকে। আমরা চিত্রে স্লিপ রিং দেখিয়েছি, বাম পাশে আলাদাভাবে আছে এবং কিভাবে এরকম একটা ছোট্ট জেনারেটর মডেল বা অল্টারনেটর মডেল স্লিপ রিং এর কানেকশন পদ্ধতি এখানে দেখানো হয়েছে। এবার আমরা জেনে নেই অতীব গুরুত্বপূর্ণ একটা অংশ, কার্বন ব্রাশ। এই কার্বন ব্রাশ থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে, কার্বন ব্রাশ হিসেবে বা ব্রাশ হিসেবে কার্বন ব্যবহার করা হয় কেন? কার্বন ব্রাশের কাজ কি? এখান থেকে তোমরা এগুলি জানতে পারবে। কার্বন ব্রাশ স্লিপ রিং এর উপর বসানো থাকে, যা কার্বনের তৈরি। রোটর ওয়াইন্ডিং বা ফিল্ডকে এক্সাইটেশন করার জন্য কার্বন ব্রাশের সাহায্যে ডিসি সরবরাহ করা হয়। আমরা সংক্ষেপে এসি জেনারেটর বা অল্টারনেটরের কার্যনীতি এবার জেনে নিব। ডিসি জেনারেটরের ন্যায় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মূল তত্ত্বের উপর ভিত্তি করে এসি জেনারেটর বা অল্টারনেটরও কাজ করে। এসি জেনারেটরে আর্মেচার বা স্টেটর ফিক্সড মানে স্থির থাকে এবং ফিল্ড আর্মেচারের মধ্যে ঘুরে। আমরা অলরেডি বলেছি এবং কার্যনীতিতে এটা তোমরা লিখবে যদি জানতে চাওয়া হয় কার্যনীতি বলার জন্য। প্রাইম মুভারের সাহায্যে ফিল্ডকে আর্মেচারের মধ্যে ঘোরালে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তখন ফিল্ড কয়েলে ডিসি সাপ্লাই দিলে রোটর ফ্লাক্স আর্মেচার কন্ডাক্টর সমূহকে কাট করে। এসি জেনারেটরের কার্যনীতি কিভাবে কাজ করে আমরা একটা চিত্র স্লাইডে দেখিয়েছি। এন এবং এস, লক্ষ্য করো, এন এস অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু ঘুরতেছে, ক্লকওয়াইজ ঘুরছে। ফলে কি হচ্ছে, এখানে কিন্তু 3 ফেজ ওয়াইন্ডিং করা আছে, এ বি সি 3টা টার্মিনাল, যেটার ওয়েভ শেপও দেখানো হচ্ছে। আমরা আগেই বলে ফেলেছি ফিল্ড এক্সাইটেশন কি। আমরা আবার এটা দেখে নিই। এসি জেনারেটরে প্রয়োজনীয় পরিমাণ ভোল্টেজ উৎপন্ন করার জন্য ফিল্ড কয়েলে ডিসি সাপ্লাই দেয়াকে এক্সাইটেশন বলে। তাহলে এক্সাইটেশন একটা পদ্ধতি যে এসি জেনারেটরের যে ফিল্ড কয়েল সেখানে বিদ্যুৎ সরবরাহ দেয়া। রোটরে 2টি স্লিপ রিং ও কার্বন ব্রাশের মাধ্যমে এসি জেনারেটরের ফিল্ড কয়েলে সাপ্লাই দেয়া হয়। এটারও একটা স্যাম্পল চিত্র আমরা দিয়েছি। আমরা আরেকটু জেনে নিই যে এসি জেনারেটর বা অল্টারনেটরে এই এক্সাইটেশন কি কি পদ্ধতিতে করা যায়। আমরা টেক্সট বুক থেকে মেসেজগুলি নিয়েছি তোমাদের জানার জন্য এখানে উপস্থাপন করা হচ্ছে। একটা পদ্ধতি হলো এসি জেনারেটরের রোটর শ্যাফটের সাথে একটি সেলফ এক্সাইটেড শান্ট বা কম্পাউন্ড ডিসি জেনারেটরের উৎপাদিত ডিসি ভোল্টেজ এসি জেনারেটরের ফিল্ডে এক্সাইটেশনের জন্য ব্যবহৃত হয়। এটা একটা পদ্ধতি। সেকেন্ড মেথড, এসি জেনারেটরের উৎপাদিত ভোল্টেজকে রেকটিফায়ারের মাধ্যমে ডিসি করে
এসি জেনারেটরের ফিল্ডকে এক্সাইটেশনের কাজে ব্যবহার করা যায়। তাহলে পদ্ধতি দুটো কি? একটা হলো আলাদা শান্ট বা কম্পাউন্ড জেনারেটর ব্যবহার করে সেই জেনারেটরের উৎপাদিত ডিসি ভোল্টেজকে ফিল্ডে সাপ্লাই দেওয়া। আর একটা হলো স্টেটর বা আর্মেচারে যে এসি ভোল্টেজ উৎপন্ন হয় তারই আংশিক অংশ আমরা রেকটিফায়ারের মাধ্যমে ডিসি করে ফিল্ডে প্রয়োগ করতে পারি। তৃতীয় আরেকটা পদ্ধতি আছে, ছোট এসি জেনারেটরের ফিল্ডকে স্থির রেখে আর্মেচারকে ঘোরানো হয় এবং সেক্ষেত্রে ঘুরন্ত আর্মেচার হতে স্লিপ রিং ও ব্রাশের মাধ্যমে যে এসি বিদ্যুৎ শক্তি পাওয়া যায়। এসব ক্ষেত্রে এসি ওয়াইন্ডিং এর উপর অন্য একটি ছোট ডিসি ওয়াইন্ডিং হয়। স্লিপ রিং এর মাধ্যমে অপর প্রান্তে কমিউটেটর বসিয়ে তার সাথে ডিসি ওয়াইন্ডিং এ উৎপাদিত ভোল্টেজ কমিউটেটর ও ব্রাশের সাহায্যে সংগ্রহ করে ফিল্ড এক্সাইটেশন হিসেবে দেওয়া হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার জানব এসি জেনারেটরের লস সমূহ। তোমরা জানো যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস যখন সচল হয় বা চলমান থাকে এর কিছু লস হয়। আমরা দেখে নেই যে এসি জেনারেটরে কি কি লস হয়। এসি জেনারেটরের বাইরে থেকে যত শক্তি গ্রহণ করে তত শক্তি লোডে কখনো সরবরাহ করতে পারে না। ফলে এসি জেনারেটরের নানাভাবে কিছু না কিছু শক্তির অপচয় হয়। এই অপচয়টাই হলো এসি জেনারেটরের লস। লসগুলি কি কি? এক নাম্বার রোটেশন লস, কপার লস, কোর লস। 4 নম্বরে আছে ব্রাশ ফ্রিকশন লস। সাধারণত এই 4 ধরনের লস এসি জেনারেটর হয়ে থাকে। এসি জেনারেটরের ইফিসিয়েন্সি, এসি জেনারেটরকে পরিচালনার জন্য যে শক্তি বাইরে থেকে দেয়া হয় তাকে গৃহীত শক্তি এবং জেনারেটর থেকে যে শক্তি উৎপাদিত হয় তাকে উৎপাদিত শক্তি বলে। উৎপাদিত শক্তিটা হলো আউটপুট, গৃহীত শক্তিটা হলো ইনপুট যা প্রদান করা হচ্ছে। এসি জেনারেটরের উৎপাদিত শক্তি ও গৃহীত শক্তির অনুপাতকে এসি জেনারেটরের ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা বলে। এটাকে ইটা অক্ষর, ইটালিক ইটা লাইক এন, একটু লেজটা লম্বা থাকে, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, ইটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। সাধারণত শতকরা হিসেবে অর্থাৎ 100 দ্বারা গুণ করে এটা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মেসেজ তোমাদের কিন্তু এই স্লাইডে দিয়েছি। সেটা কি? ইফিসিয়েন্সি। কার ইফিসিয়েন্সি? এখানে এসি জেনারেটরের বা অল্টারনেটরের ইফিসিয়েন্সি কিভাবে হিসাব করা যেতে পারে, বা ইফিসিয়েন্সি বলতে কি বোঝায়, দক্ষতা বলতে কি বোঝায়, তোমরা এই স্লাইডের মেসেজ থেকে বলতে পারবে। আর একবার যদি তুমি দক্ষতার বিষয়টা মাথায় নিতে পারো, যে কোনো বৈদ্যুতিক মেশিনের দক্ষতার ক্ষেত্রে একই ধরনের ফর্মুলা, লিটল বিট ডিফারেন্স বা বেসিকটা একই। সেটা কি? যে গৃহীত শক্তি, যে ইনপুট এনার্জি জেনারেটরের যে ক্ষেত্রে তুমি প্রয়োগ করছো বা দিচ্ছ, তার সাথে আউটপুট এনার্জি কি সম্পর্ক, সেটা একটা অনুপাত বা রেশিও আকারে দেখানো হয়। সেটাই দক্ষতা। আমরা কেমনে বলেছি যে এসি জেনারেটরের উৎপাদিত শক্তি ও গৃহীত শক্তির অনুপাতকে এসি জেনারেটর বা অল্টারনেটরের কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি বলে। এই ইফিসিয়েন্সিকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটা সাধারণত শতকরায় প্রকাশ করা হয়। সেই জন্য দক্ষতা এটা যেহেতু একটা অনুপাত, এটা একটা ক্ষুদ্র মান হয়, 100 দিয়ে গুণ করলে কত পার্সেন্ট ইফিসিয়েন্সি বের হয়ে যায়। ফর্মুলাটা নিচে দেওয়া আছে, দেখে নাও। যে পার্সেন্ট কর্মদক্ষতা বা ইটা সমান উৎপাদিত শক্তি ডিভাইডেড বাই গৃহীত শক্তি গুণন 100। তো এই গৃহীত শক্তির 2টা কম্পোনেন্ট আছে এখানে, যে উৎপাদিত শক্তি যা হলো তার সাথে লস যোগ করলে গৃহীত শক্তি পাওয়া যায়। এটা বোঝানোর জন্য এখানে ভেঙে দেওয়া আছে। যেটা উৎপাদিত শক্তি সেটা উপরের অংশ, নিচে হলো গৃহীত শক্তি। গৃহীত শক্তি 2টা কম্পোনেন্ট, একটা কি উৎপাদিত শক্তি আর লস। উৎপাদিত শক্তি লস যোগ করলে গৃহীত শক্তি পাওয়া যায় এইভাবে। তাহলে বন্ধুরা আমরা জানলাম এসি জেনারেটর বা অল্টারনেটরের উৎপাদিত শক্তি এবং গৃহীত শক্তির যে অনুপাত বা কর্মদক্ষতা। তোমরা আশা করি কর্মদক্ষতার ডেফিনেশন দিতে পারবে, বা যদি চাওয়া হয় যে কর্মদক্ষতা নির্ণয়নের সূত্রটি লেখো, সেটাও তোমরা
লিখতে পারবে। আসো আমরা অতি সংক্ষেপে ডিসি এবং এসি জেনারেটরের মধ্যে পার্থক্য কি এটা জেনে নিই। স্লাইডে 5টা পয়েন্টে পার্থক্য দেখানো হয়েছে। এটাও ভেরি সিম্পল, তোমরা একটু বুদ্ধি করে যদি ডেফিনেশন এবং অন্যান্য বিষয়গুলি মনে রাখার চেষ্টা করো তাহলে সহজ হয়ে যাবে। আসো আমরা একটু দেখে নিই। 1 নম্বর, সংজ্ঞা থেকে একটা পার্থক্য দেওয়া যায়। যে যন্ত্র বা মেশিন যান্ত্রিক শক্তিকে এসি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে সেটা হলো এসি জেনারেটর, আর যে যন্ত্র বা মেশিন যান্ত্রিক শক্তিকে ডিসি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে সেটা হলো ডিসি জেনারেটর। অতএব সংজ্ঞা থেকে একটা পার্থক্য হয়ে গেল। সাপ্লাই, ফিল্ড সাপ্লাই থেকে ফিল্ডে ডিসি সাপ্লাই দেওয়া হয় এসি জেনারেটরের ক্ষেত্রে, আর ডিসি জেনারেটরের ক্ষেত্রে ফিল্ডে ডিসি সাপ্লাই দেওয়া হয় না। ঘূর্ণায়মান অংশের ক্ষেত্রে বিবেচনা করলে এসি জেনারেটরে ফিল্ড ঘুরে আর ডিসি জেনারেটরে আর্মেচার ঘুরে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা মনে রাখবে। এসি জেনারেটরে ফিল্ড চুম্বক ক্ষেত্র ঘুরে, ডিসি জেনারেটরে আর্মেচার ঘুরে। ফিল্ড কোর এসি জেনারেটরের লেমিনেটেড শীট দ্বারা তৈরি, আর ডিসি জেনারেটরের ফিল্ড হলো এটা ঢালাই লোহা দ্বারা তৈরি। আর এক্সাইটার এসি জেনারেটরের এক্সাইটার লাগে, ডিসি জেনারেটরের এক্সাইটারের প্রয়োজন হয় না। এই স্লাইডটা বারবার অনুশীলন করবে, ভেরি ইম্পর্টেন্ট, যে এসি এবং ডিসি জেনারেটরের মধ্যে পার্থক্য। আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা জানলাম এসি জেনারেটর কি, এসি ডিসি জেনারেটরের মধ্যে পার্থক্য, স্লিপ রিং, কার্বন ব্রাশ, জেনারেটরের যে মূল 6টা উপাদান অংশ থাকে সেটা আমরা বিস্তারিত আলোচনা করেছি, এবং সেগুলি একটু রিকল করলে আশা করি তোমরা এই প্রশ্নগুলি উত্তর করতে পারবে। যেমন কি দেওয়া আছে, এসি জেনারেটর কি, এসি জেনারেটরের বিভিন্ন অংশগুলির নাম বলো, এসি কিভাবে কাজ করে তা বর্ণনা করো, এসি ও ডিসি জেনারেটরের পার্থক্য কি। এছাড়াও আমরা জানলাম যে এসি জেনারেটরে কি কি লস হয়, রোটেশন লস, কপার লস, কোর লস এবং ব্রাশ ফ্রিকশন লস। এটা হলো এসি জেনারেটরের লসগুলি। আরো আমরা জেনেছি ফিল্ড এক্সাইটেশন কি, এসি জেনারেটরের দক্ষতা বলতে কি বোঝায়, এবং এসি জেনারেটরের কার্যপদ্ধতি। তোমরা এই প্রশ্নগুলির সলিউশন করার চেষ্টা করবে, আয়ত্ত করার চেষ্টা করবে, তাহলে পরীক্ষায় ভালো ফল করতে পারবে। বন্ধুরা, আজকের এই ক্লাসের উপর তোমাদের জন্য আমরা একটা বাড়ির কাজ রেখেছি, সেটা হলো এসি জেনারেটরের বিভিন্ন অংশগুলির বর্ণনা করবে, এসি ও ডিসি জেনারেটরের পার্থক্য লিখবে, এবং এই কাজটি তোমার শ্রেণী শিক্ষককে দেখাবে যে আমরা নিজেরা ঘরে বসে কারিগরি শিক্ষা ক্লাসের সাহায্য, টেক্সট বুকের সাহায্য নিয়ে আমরা এটি করেছি। তোমার শ্রেণী শিক্ষককে সেগুলি উপস্থাপন করবে, আলোচনা করবে। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এটা আমরা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।